আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সাজেশন গাণিতিক অর্থনীতি পরীক্ষা 2023, পরীক্ষা তারিখ 8 জানুয়ারি 2025। অলরেডি তোমরা রুটিন পেয়ে গেছো। আমি আজকে হাজির হয়েছি গাণিতিক অর্থনীতির শতভাগ কমন উপযোগী চূড়ান্ত সাজেশন নিয়ে। ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে পরীক্ষায় কোনো কিছুই আসবে না। একদম মনোযোগ সহকারে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তোমাদের গাণিতিক অর্থনীতি টোটাল 6টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে রৈখিক বীজগণিত, যেটা আমরা ম্যাট্রিক্স নামে চিনি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কাম্যকরণ বা চূড়ান্তকরণ। তৃতীয় অধ্যায় হচ্ছে গণিত, গতি, অর্থনীতি এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেটাকে আমরা সমাকলন নামে চিনি। চতুর্থ অধ্যায় অন্তরক সমীকরণ। পঞ্চম অধ্যায় অন্তর সমীকরণ। ষষ্ঠ অধ্যায় একমাত্রিক কার্যক্রম। আমি ধাপে ধাপে প্রথমে 6টি অধ্যায়ের গণিত কোনগুলো করবা ওইগুলো সাজেশন দিব। তারপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন কোনগুলো পড়বা, আর তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো পড়বা। ওকে। আর একই সাথে একটু বলে রাখি, আমি যেহেতু সাজেশন নিয়ে একটু আলোচনা, প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করবো, তো আমি এই সাজেশন ভিত্তিক যতগুলো অঙ্ক থাকবে এই অঙ্কের বাইরে ইনশাল্লাহ পরীক্ষা আসবে না, এবং প্রতিটি অঙ্কের সমাধান কোর্স চালু করছি। কোর্স ফি মাত্র 1020 টাকা। অর্থাৎ আমার সাজেশনে যতগুলো ম্যাথ থাকবে সকল ম্যাথের সমাধান ভিডিও ক্লাস পাবা 1020 টাকার মাধ্যমে। অল্প সময় অ্যাপ্লাস নিশ্চিত করতে আজই ভর্তি হন। অর্থাৎ তুমি মাত্র 1020 টাকা দিয়ে অ্যাপ্লাস নিশ্চিত করতে পারতেছো। ওকে। তো যারা ভর্তি হবা অবশ্যই যোগাযোগ করবো। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 0532302348 অথবা 0943776799। এই দুটোর যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে হবে। আর এই সাজেশনের পিডিএফ যারা নিতে চাচ্ছ, যারা পিডিএফ নিতে চাও, কোর্সে ভর্তি হও আর কোর্সে ভর্তি না হও এটা ব্যাপার না, পিডিএফ যদি নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি তোমাদের এই গাণিতিক অর্থনীতি সাজেশনের পিডিএফ দিয়ে দিব। ওকে। প্রথম অধ্যায় রৈখিক বীজগণিত বা ম্যাট্রিক্স। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিক্স থেকে প্রতি বছরই একদম 25 মার্কের উপর প্রশ্ন হয়। ঠিক আছে, 25 মার্কের উপরে প্রশ্ন হয়। এই 25 মার্কের উপর প্রশ্ন হয় তোর ম্যাট্রিক্স এর উপরে। গ বিভাগে থাকে 2টা প্রশ্ন, খতে থাকে 1টা বা 2টা থাকে, ন্যূনতম 25 মার্কের প্রশ্ন হয়। ঠিক আছে। এরপরে কাম্যকরণ আছে, কাম্যকরণ থেকে এরকম মাঝে মাঝে 15 হয়, মাঝে মাঝে 20-25 হয়। আর সমাকলন এটা থেকে 25 মার্কের প্রশ্ন হয়। অন্তরক এরকম 15-16 মার্কের প্রশ্ন হয়। অন্তর 15-16 মার্কের প্রশ্ন হয়। এক মধ্যে কার্যক্রম এটা 15-16 মার্কের প্রশ্ন হয়। তো আমি বলবো যারা এখন পর্যন্ত ম্যাথ ভালোভাবে করনি, ঠিক আছে, এখন পর্যন্ত টাচ করনি, অনেক কাছে চোখ বুলাইছে এরকম পড়া হয়নি বা ভালোভাবে রিভিশন দেওয়া হয়নি, যারা এরকম স্টুডেন্ট আছো, আমার পরামর্শ হচ্ছে তোমরা আমার সাজেশনের প্রতিটি অঙ্ক ভালো করে মনোযোগ দিয়ে করো, এবং কোর্সে ভর্তি হলে খুব অল্প সময়গুলো শেষ করতে পারো। আমি একটু যাচ্ছি আলোচনায়। যেমন রৈখিক বীজগণিত বা ম্যাট্রিক্স, যেটা তুমি যদি চিন্তা করো যে আমি শুধু পাস করতে চাই, খেয়াল করো ভালো করে, তুমি যদি চিন্তা করো যে আমি শুধু পাস করতে চাই, তাহলে হিসাবটা দেখো। তুমি করবা হচ্ছে তৃতীয় অধ্যায় 3, 4, 5, 5টা শুধু ফার্স্ট ক্লাস মার্কস পাবো এই 3টা অধ্যায় ভালো করলে। 3, 4, 5 ফার্স্ট ক্লাস মার্ক পাবো শুধু এই 3টা অধ্যায় ভালো করলে। যেমন সমাকলন থেকে প্রশ্ন হয় 20-25 মার্কের, 25-30 মার্কের প্রশ্ন, আমি দিলাম 25। হ্যাঁ, অন্তরক থেকে 16 হয়, এটা থেকে মিনিমাম 16 হয়, আরো বাড়ায় হয় 16-16-32 আর 25, 32 আর 25 যোগ করলে এখানে আছে 50-57 মার্কস, আর ব্রিফ কুয়েশন আছে 10। তোমার ফার্স্ট ক্লাস তো শুধু এই 3 অধ্যায় করলে ফার্স্ট ক্লাস চলে আসে, শুধু পাস মার্ক না, ফার্স্ট ক্লাস চলে আসে। আর এই 3 অধ্যায় দেখো সময় কয়দিন লাগে। আমি সাজেশনে যে ম্যাথ গুলো দিব এই ম্যাথ গুলো থেকে পরীক্ষা ইনশাল্লাহ আসবে। আর এই সাজেশনে ম্যাথ করতে গেলে তুমি যদি সমাকলনটা একটা মনোযোগ সহকারে সমাকলনটা করো, তাহলে তোমার সময় লাগবে 4 থেকে 5 দিন। 4 দিন, এর বেশি বলবো না, 4 দিন যদি মনোযোগ সহকারে পার ডে 3-4 ঘন্টা করে সময় দিতে পারো, হ্যাঁ, তাহলে 4 দিনের মতো সময় লাগবে। আর অন্তরক এটা 2 দিন, আর অন্তর 1 দিন, কয়দিন, 7 দিন। অর্থাৎ 1 সপ্তাহে তুমি ফার্স্ট ক্লাস নিশ্চিত করতে পারতেছো। আমার সাজেশনে তুমি সাজেশন দিলে তো বুঝবে যে কোন ম্যাথ গুলো এরপরে আসবে ইনশাল্লাহ। এবং আমার যে ভিডিও ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো যদি এরকম নিয়মিত করো আর কি, তাহলে আমি যেভাবে সাজাইছি সেটা হচ্ছে সমাগমটা শেষ করতে 4 দিন লাগবে, অন্তর 2 দিন লাগবে, আর অন্তরটা লাগবে 1 দিন। অর্থাৎ এই 7 দিনে তোমার ফার্স্ট ক্লাস নিশ্চিত। ভাবতেছো কি বলে 7 দিন ফার্স্ট ক্লাস নিশ্চিত? হ্যাঁ ইনশাল্লাহ এই 7 দিনে ফার্স্ট ক্লাস নিশ্চিত।
যদি A প্লাস পেতে চাও তাহলে এই 3টা অধ্যায়ের সাথে তুমি যে কোনো একটা অধ্যায় নিয়ে নাও। তো এই 3 অধ্যায়ের সাথে যদি তুমি ম্যাট্রিক্সটা নিতে পারো, তাহলে 3টা অধ্যায়ের সাথে ম্যাট্রিক্স যদি নাও তাহলে তুমি A প্লাস পেতে পারো, অর্থাৎ তুমি ফুল আনসার করে আসতে পারবে। ঠিক আছে? তবে অল্টারনেটিভ অপশন তুমি পাচ্ছ না। ভালোভাবে এই 3 অধ্যায় আর হচ্ছে ম্যাট্রিক্স করে নিতে হবে। আর যদি তুমি তোমার পছন্দ মতো দিতে চাও যে আমি সব কমন পড়বে যেন, আমি যেন সব দিতে পারি বিসিএসসি, তাহলে কাম্যকরণটা এবং ষষ্ঠ অধ্যায়টা করে নিবা। আর পরীক্ষায় ষষ্ঠ অধ্যায় অ্যান্সার আগে করবে না কখনোই, এটা শেষে করবা। যদি পারো ষষ্ঠতে ছাড়া অন্যগুলো অ্যান্সার করো তাহলে করো, আর ষষ্ঠতে লাগে তাহলে শেষে অ্যান্সার করবা। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যেটা বললাম, এখানে 4 দিন যদি কেউ ম্যাট্রিক্স করতে চাও, হ্যাঁ ম্যাট্রিক্স এরকম খুব বেশি সময় লাগবে না, 3-4 দিন ম্যাট্রিক্স করতে, এরকম 3-4 দিন, সর্বোচ্চ 3 দিন বা 4 দিন। তো ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য তুমি 1 সপ্তাহ সময় যথেষ্ট। যদি 8-10 দিন পরিশ্রম করো, 8-10টা দিন পরিশ্রম করো শুধু, তাহলে তুমি A+ লসে নিতে পারবা। ঠিক আছে? তাহলে একদম সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে? আমি এখন প্রত্যেকটা অধ্যায় থেকে কোন ম্যাথ গুলো করবা তা দিচ্ছি, এরপর হচ্ছে বর্ণমূলক প্রশ্নগুলো দিব। আর একটা বিষয় বলে রাখি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন কি পড়বা? অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তুমি 2013 থেকে 2021 সালের যাবতীয় প্রশ্ন পড়ে ফেলবা। বোর্ড কোয়েশ্চেন যেটা 2013 থেকে 2021 সালের, এবং তুমি যখন এই অধ্যায়গুলো কমপ্লিট করবে তখন তোমার ভিতরে একটা বেসিক চলে আসবে, যে বেসিক থেকে তুমি 5-6 মিনিমাম কমন পাবা, আর এই সালের প্রশ্ন থেকে কমন পাবা। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমাদের 13 থেকে 2021 সালের ব্রিফ কোয়েশ্চেন যা আছে, অধ্যায় ভিত্তিক ব্রিফ কোয়েশ্চেন, আমি আমার ইউটিউব চ্যানেল HR ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেলে ব্রিফ কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, একদম ভিডিও করা আছে। প্রত্যেকটা অধ্যায়ে ম্যাট্রিক্স 2013 থেকে 2021 সাল পর্যন্ত অ্যান্সার দেওয়া আছে। হ্যাঁ, কাম্যকরণ একদম 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে সকল প্রশ্নের অ্যান্সার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। HR ইকোনমিক্স হোম, তোমরা ইউটিউব চ্যানেলে ক্লিক করবা, HR ইকোনমিক্স হোমে আমার ছবিতে ক্লিক করবা, প্লে লিস্টে যাবা, গাণিতিক অর্থনীতি সার্চ দিবা, ওই জায়গায় গেলেই তুমি সবগুলো ক্লাস পেয়ে যাবা। ওকে, আর কথা না বাড়িয়ে আমি সাজেশনে চলে যাচ্ছি। ওকে, প্রথম অধ্যায় রৈখিক বীজগণিত বা ম্যাট্রিক্স, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অন্য দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বিষয়ের যতগুলো অধ্যায় রয়েছে এর মধ্যে ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা ম্যাট্রিক্স খুব গুরুত্ব সহকারে করব। সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই ম্যাট্রিক্স এবং সমাকলন অধ্যায় থেকে। অবশ্যই আমরা ম্যাট্রিক্সের উপরে গুরুত্ব দিব। আমি ম্যাট্রিক্সে কিছু বর্ষ রাখছি, এই ম্যাথগুলোর বাইরে ম্যাট্রিক্সের অঙ্ক করতে হবে না ইনশাল্লাহ, এর থেকে পরীক্ষা চলে আসবে। আমি ধাপে ধাপে যাচ্ছি। প্রথমে একটা নম্বর দেখো ABCDEFGH, এই পর্যন্ত অনেকগুলো ম্যাট্রিক্স রাখলাম। এই ম্যাট্রিক্স গুলো থেকে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেওয়া আছে এবং প্রাইম বের করা দেওয়া আছে। অর্থাৎ তোমার পরীক্ষায় এরকম একটা ম্যাট্রিক্স দিতে পারে, দিয়ে তোমাকে বলতে পারে গুণ করো, যোগ করো, হ্যাঁ ভাগ করে, এরকম ABCD এরকম দিতে পারে। সো এই ম্যাট্রিক্সটা করে নেবে, এটা বেসিক তোমার ক্লিয়ার হয়ে যাবে এই অঙ্কটা করলে। 2 নম্বর দেওয়া আছে A সমান B সমান ম্যাট্রিক্স, B ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে বলছে AB বের করার জন্য। তুমি B বের করতে পারো কেন? আমরা বীজগণিতের নিয়মে জানি AB আর BA একই কথা, কিন্তু ম্যাট্রিক্স এক কথা না। অনেক সময় AB বের করে গেলে B বের করা যায় না, আবার অনেক সময় BA বের করে গেলে AB বের করা যায় না, আবার উভয় সময় সবসময় AB এবং BA যে বের করে যাবে এরকম কথা না। AB BA সমান হতেও পারে অথবা বের করা যেতে পারে, আবার অনেক সময় শুধুমাত্র AB বের করা যেতে পারে, আবার শুধুমাত্র BA বের করা যেতে পারে। সো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা একটু মনোযোগ দেবো এটা। নাম্বার 3, 2টা ম্যাট্রিক্স দেওয়া আছে, 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমি A minus B plus C, A plus minus B plus C এটা নির্ণয় করে নিব। 4, AB 2টা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে AB আর BA বের করতে বলছে। 5, 6 খুব ইম্পর্টেন্ট, 5, 6 খুব ইম্পর্টেন্ট। তোমাকে বলছে x দেওয়া আছে, x প্রাইম ও x প্রাইম x নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথমে তুমি x প্রাইম বের করে নিবা, এরপর x আর x প্রাইম গুণ করে দিবা। ঠিক আছে? এখানে আবার x প্রাইমটা পর x গুণ করবা। এই 4, 5, 6 খুব ইম্পর্টেন্ট। 6, 7 হচ্ছে A B 2টা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে AB নির্ণয় করা সম্ভব কিনা তোমাকে বলছে, AB নির্ণয় করা সম্ভব কিনা। আচ্ছা, যদি B সমান এত হয় তবে AB নির্ণয় করো, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 8, নির্ণায়ক বের করো। এই নির্ণায়ক তোমার কাজে লাগে ক্র্যামারের নিয়মে সমাধান করতে এবং বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে। ম্যাট্রিক্স 2টা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, একটা বিপরীত ম্যাট্রিক্স আর হচ্ছে ক্র্যামারের নিয়ম। তো ওই দুই ম্যাট্রিক্স, ওই দুই পদ্ধতির জন্য তোমাকে যে নিয়মটা করতে হয় নির্ণায়ক, একদম অপরিহার্য। তুমি বিপরীত ম্যাট্রিক্স করো, ক্র্যামারের নিয়মে ম্যাট্রিক্স করো, যাই করো, যে নিয়মে সমাধান করো না কেন, তোমাকে নির্ণায়ক লাগবেই।
আর এমনি তো পরীক্ষা আলাদা করে নির্ণয় আসতে পারে যে নির্ণয় করো, এরকম এখন দিলে দিয়ে দিতে পারে, আমরা গুরুত্ব সহকারে নির্ণয়টা করে নিব। নয় এ সমান এত হলে ম্যাট্রিক্সটি কি একাত্মবোধক না অএকাত্মবোধক, অর্থাৎ একাত্মবোধক না অএকাত্মবোধক ম্যাট্রিক্স করার জন্য তোমাকে নির্ণয় করতে হয়। সো এই অঙ্কটা ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। এরপরে দেখো 10 নম্বর। 10 নম্বর, নিম্নোক্ত ম্যাট্রিক্স সমূহের র্যাঙ্ক নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। র্যাঙ্ক প্রায় প্রতি বছরই পরীক্ষা আসে, তোমরা খুব গুরুত্ব সহকারে র্যাঙ্কের অঙ্কগুলো করবে। আমি এখানে টোটাল 10টি অঙ্ক রাখছি র্যাঙ্কের উপরে। আশা করতে পারো এই 10 থেকে ইনশাল্লাহ কমন পড়বে। ওকে, তো র্যাঙ্ক গুলো আমরা নির্ণয় করে নিব। ওকে, এরপরে হচ্ছে নিম্নের ম্যাট্রিক্স গুলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, এরকম 2 অথবা 3 ক্রমে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা লাগতে পারে তোমাদের, পরীক্ষাগুলো দিয়ে দিতে পারে। এছাড়াও যখন আমাদেরকে সমাধান করতে বলে, 2টা বা 3টা সমীকরণ দেওয়া থাকে, বাজার মডেল দেওয়া থাকে, জাতীয় মডেল দেওয়া থাকে, ওই মডেল থেকে যখন তোমাকে সমাধান করতে বলে তখন আমরা 2টা পদ্ধতিতে সমাধান করে থাকি। এক হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, আর একটা হচ্ছে ক্র্যামারের নিয়মে। তো যদি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হয় তাহলে আগে তোমাকে বিপরীত ম্যাট্রিক্স শিখতেই হবে। আমি এখানে 2টা অঙ্ক রাখছি, খুব গুরুত্বপূর্ণ 2টা অঙ্ক, তোমরা অবশ্যই করে নিবা। নিম্নের ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করো, বা কোফ্যাক্টর, যেটা বিপরীত ম্যাট্রিক্স করতে গেলে সহগুণক এমনিতে শেখা হয়ে যাবে। 13 এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, তোমাকে বলছে বি ম্যাট্রিক্স বের করার জন্য, যেখানে বি হচ্ছে এক্স প্রাইম ইন্টু এক্স ইনভার্স 1 এক্স প্রাইম ওয়াই নির্ণয়। ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 13। 14, যদি পি কিউ সমান এত এবং পি সমান এত হয় তাহলে কিউ ম্যাট্রিক্স বের করো। এখানে পি কিউর জায়গায় এ বিও থাকতে পারে, ঠিক আছে। যে এ বি দেওয়া আছে, এখানে তোমাকে বলতে পারে এ বের করো অথবা বি বের করো। ওকে, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। আমি যে কথা বললাম, এরকম সমীকরণ জাতীয় বিপরীত বের করতে গেলেও তোমাকে এটা শিখতে হয়, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট 11, তোমাকে শিখতেই হবে 11 নম্বর ইম্পর্টেন্ট। তারপর র্যাঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো, তো আমি এরকম সমীকরণ দেওয়া থাকতে পারে, এই সমীকরণ থেকে তোমাকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলতে পারে। একইভাবে তোমাকে এরকম ক্র্যামার একটা অঙ্ক দিয়ে তোমাকে বলতে পারে ক্র্যামার নিয়ে সমাধান করো। তো অবশ্যই 15-16 খুব গুরুত্ব সহকারে করবো আমরা। 15-16 সমীকরণকে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, যেটা। ওকে, এরপরে দেখো 18-19-20 আমি 3টা জাতীয় মডেলের অঙ্ক রাখছি। ম্যাট্রিক্সের তোমার জাতীয় মডেল এবং বাজার মডেল পরীক্ষা আসে, এবং আইএসএলএম মডেল। 3টা মডেল মনে রাখবা, জাতীয় মডেল, বাজার মডেল এবং আইএসএলএম মডেল। খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় মডেল। এই পর্যন্ত পরীক্ষায় বেশিরভাগ সময় যেটা আসছে সেটা জাতীয় মডেল থেকে সমাধান আসছে। ওই ক্ষেত্রে জাতীয় মডেল তোমাকে বলতে পারে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, ক্র্যামারের সাহায্যে সমাধান করো, অথবা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, ঠিক আছে। যদি বলে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, অবশ্যই বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে করতে হবে। যদি বলে ক্র্যামারের সাহায্যে, তাহলে ক্র্যামার নিয়ম করতে হবে। আর যদি বলে শুধু ম্যাট্রিক্সের সমাধান করো, যেমন এখানে 20 নম্বর অঙ্কটা জাতীয় ভারসাম্য নির্ণয় করো, কোন পদ্ধতি করো সেটা বলা নাই। ওই ক্ষেত্রে তুমি তোমার ইচ্ছা মতো পদ্ধতি প্রয়োগ করতে পারো, ঠিক আছে। তাহলে যে 18-19-20 জাতীয় মডেলের 3টা অঙ্ক রাখছি আমি, ইনশাল্লাহ 3টা অঙ্ক থেকে ফাইনাল পরীক্ষায় পেতে পারো। আমরা খুব গুরুত্ব সহকারে ম্যাট্রিক্সের অঙ্কগুলো করে নিব। ওকে, এরপরে যাব আমি 20 গেল 21। 21, একটি দ্রব্যবাজারে দুটি দ্রব্যের চাহিদা ও যোগান অপেক্ষক হলো। দুটি দ্রব্যের চাহিদা যোগান অপেক্ষক, এই হচ্ছে দুটি দ্রব্যের চাহিদা অপেক্ষক, এই হচ্ছে দুটি দ্রব্যের যোগান অপেক্ষক। আর তোমাকে বলছে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে বা দাম বা পরিমাণ নির্ণয় করতে হবে। ওকে, 22, একটি দুই দ্রব্যবাজার মডেল চাহিদা যোগান অপেক্ষক নিম্নরূপ, ক্র্যামারের নিয়মে বার্ষিক মূল্য ও পরিমাণ নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে দুইটা হচ্ছে বাজার মডেল। বাজার মডেল প্রথম অঙ্কটা রাখা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে, দ্বিতীয় অঙ্কটা রাখা হচ্ছে ক্র্যামারের সাহায্যে। আমরা অবশ্যই 2টা অঙ্ক ভালোভাবে করে নিব। আর 23 নম্বর হচ্ছে আইএসএলএম মডেল, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট আইএসএলএম মডেল। তো জাতীয় মডেলের 3টা অঙ্ক রাখছি, বাজার মডেল 2টা, আইএসএলএম মডেল একটা। টোটাল এখানে 6টা অঙ্ক আছে। জাতীয় 3টা, বাজারে 2টা, আর হচ্ছে আইএসএলএম মডেল একটা। অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবো ইনশাল্লাহ। এরপরে দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখাও যে এটা একটা অর্থগোনাল ম্যাট্রিক্স কিনা, এটা আমাকে দেখাতে হবে। ঠিক একই ভাবে আরেকটা প্রশ্ন হচ্ছে, দেখাও যে এর সমান এই ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটি আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। অর্থগোনাল আর হচ্ছে আইডেম্পটেন্ট, দুটো থেকে যে কোনো একটা দিতে পারে। অর্থগোনাল আর হচ্ছে আইডেম্পটেন্ট, দুটো থেকে একটা ইনশাআল্লাহ পাইতে পারো। আর প্রমাণ 26, প্রত্যেক বছরই প্রমাণ থাকে। 2টা 3টা 4টা প্রত্যেক বছর থাকে প্রমাণ। অবশ্যই আমরা একদম মনোযোগ সহকারে প্রমাণগুলো খুব ভালো করে করে নেবো ইনশাল্লাহ, খুব ভালো করে করে নেবো। আর আমি যারা আমার অনলাইন কোর্স নিয়ে ভর্তি হবা, তাদের জন্য তো ইনশাল্লাহ বিশাল একটা সুযোগ এ প্লাস পাওয়ার। প্রত্যেকটা ক্লাস করবা আর অনেক ভালো লাগবে তোমাদের ইনশাল্লাহ। আর খুবই কিন্তু একদম ন্যূনতম কোর্স ফি মাত্র 1020 টাকার মাধ্যমে আমি
এই সুযোগটা তোমাদের দিচ্ছি, যেহেতু সামনে সময় আছে, এই সময় থাকার কারণে মূলত কোর্সটা চালু করা। আর যারা অনেকবার ফেল করছো, 2বার 3বার একবার ফেল করছো, পাশ করতে পারতেছো না, তাদের জন্য বিশাল একটা সুযোগ রয়েছে। অবশ্যই প্রমাণ পাঁচটা ভালো করে করে নিব। আর এরপর হচ্ছে জ্যাকোবিয়ান নির্ণায়ক। জ্যাকোবিয়ান নির্ণায়ক খুব বেশি আসে না এই পর্যন্ত, তবে তোমার আসতে পারে। আমি 2 অঙ্ক রাখলাম জ্যাকোবিয়ান নির্ণায়কে, ইম্পর্টেন্ট জ্যাকোবিয়ান 5-6 নম্বরের যদি আসে, 2 অঙ্কে থাকলো জ্যাকোবিয়ান, ইনশাল্লাহ যদি আসে জ্যাকোবিয়ান থেকে এই 2 অঙ্ক থেকে তোমরা পাবা। তো এখান থেকে জাতীয় মডেল, বাজার মডেল, আইসিএম মডেল, হ্যাঁ, প্রমাণ, জ্যাকোবিয়ান নির্ণায়ক একটু ভালো করে নেবে, ঠিক আছে। ম্যাট্রিক্সের উপরে আমি 28টা অঙ্ক রাখলাম, ইনশাল্লাহ এর বাইরে পড়তে হবে না, এই 28টা প্রশ্নই এনাফ। এরপরে যাব আমি কাম্যকরণ অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে কাম্যকরণ বা চূড়ান্তকরণ। ওকে, দ্বিতীয় অধ্যায় অপটিমাইজেশন, কাম্যকরণ, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টি আমরা অনার্স প্রথম বর্ষেও কমপ্লিট করেছি। একদম মনোযোগ সহকারে আমি যে অঙ্কগুলো দিব পাশে করে নিবা, খুবই মনোযোগ সহকারে, ইম্পর্টেন্ট একটা অধ্যায়। খেয়াল করো, টোটাল আমি এই অধ্যায় থেকে 30টা মতো অঙ্ক রাখছি। আমি এখন 18 অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। দেখো, 1 নম্বর চরম মান, সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করো। চরম মান বলতে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মানটাকে বুঝি, ওটা নির্ণয় করতে বলছে। এখানে আমি টোটাল 4টা অঙ্ক রাখলাম, ইম্পর্টেন্ট। এরপর আছে অনমনীয় বিন্দু, খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর আর 4 নম্বর অনমনীয় বিন্দু। 3 এর মধ্যে 2টা রাখলাম, আর 4-এ 3টা রাখলাম। এই অনমনীয় থেকে ইনশাল্লাহ পরীক্ষা পাবা। এবং 5 দেখো অনমনীয় বিন্দু এবং হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন এবং অনমনীয় একইভাবে আমরা অবশ্যই 3টা অঙ্ক খুব ভালো করে করবো, ইনশাল্লাহ 3 অঙ্ক থেকে পরীক্ষার প্রশ্ন পাবা। 3, 4, 5 অনমনীয় বিন্দু। এবং আমি নেক্সটে দিব স্যাডল পয়েন্ট, অনমনীয় এবং স্যাডল থেকে প্রশ্ন হয়। তো 3, 4, 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 6 মোট ব্যবহার বের করতে বলছে, গড় ব্যবহার বের করতে বলছে, কি সেই মানে দেখা যাচ্ছে সর্বনিম্ন, হ্যাঁ সর্বনিম্ন এবং সর্বোচ্চ থেকে প্রশ্ন হয়। তবে সর্বনিম্ন সর্বোচ্চ থেকে তোমার এখানে 3-4টা অঙ্ক রাখছি, ইম্পর্টেন্ট। 6 একই রকম, 7 নাম্বার একই রকম, সর্বনিম্ন করতে হবে এসএমসি। 8 নাম্বার, জি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 8 টিসি দেওয়া আছে, এসএমসি বের করতে হবে। এখন দেখো যে এসসি সর্বনিম্ন যখন এসসি সর্বনিম্ন, ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে 9 নাম্বার টিবিসি, টিএফসি, এবিসি, এফসি, এসসি এগুলো বের করবে এবং সর্বনিম্ন এবিসি কত ওইটা বের করবো আমরা, হ্যাঁ। 10 এসি দেওয়া আছে, টিসি বের করতে হবে এবং দেখা যায় টিসি রাখার অনমনীয় বিন্দুতে প্রান্তিক সর্বনিম্ন হয়, অর্থাৎ টিসি এর অনমনীয় বিন্দু বের করবা, প্রান্তিক সর্বনিম্নটা করবা, তাহলে অঙ্কটা হয়ে যাবে। 10, 11 এসএমসি সর্বনিম্নকরণ করবা এবং পরে একটা মানে দুটো সমান হয়ে যাবে, এটাকে আমরা সেট করে বলতে পারি। ঠিক 12, 13, 14, 15, 16, 17, 18 এ পর্যন্ত হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, মুনাফা সর্বনিম্নকরণ। এরপরে এখানে তুমি দেখো 13 আর 14 খুব ইম্পর্টেন্ট, 13, 14, 15 ইনশাল্লাহ 3 থেকে অঙ্ক পাইতে পারো। 13, 14, 15, 13, 14, 15 এখন হচ্ছে মোটাই সর্বোচ্চকরণ, ঠিক আছে। দুটো হচ্ছে মোটাই সর্বোচ্চকরণ, এখন হচ্ছে মোট প্যারাবোলা এবং মোটাই সর্বোচ্চকরণ, খুব ইম্পর্টেন্ট। 13, 14, 15 ইনশাল্লাহ পাবা। আর 16, 17, 18 কিন্তু মুনাফা সর্বোচ্চকরণ, এই 3টা থেকে একটা অঙ্ক পাইতে পারো, ঠিক আছে। মুনাফা সর্বোচ্চকরণ 16, 17, 18 এখন হচ্ছে 13, 14 অঙ্ক, 13, 14, 15 খুব ইম্পর্টেন্ট। এখন হচ্ছে পয়েন্ট অফ ইনফেকশন, আর 16, 17, 18 হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ অঙ্ক, ঠিক আছে। এর বাইরে আসলে প্রশ্ন হবে না। আর এখানে হচ্ছে 18টা, আমি আরো 12টা দিচ্ছি, অর্থাৎ 30-32টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। 18 এরপরে যাবো আমরা 19 একটি ফার্মের মোট ব্যয় অপেক্ষক ও চাহিদা অপেক্ষক যথাক্রমে, এখানে মোট ব্যয় অপেক্ষক এবং চাহিদা অপেক্ষক দেওয়া আছে। সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন বের করতে হবে, সর্বোচ্চ মুনাফার পরিমাণ কত বের করতে হবে, অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণ করবো আমরা, ইম্পর্টেন্ট। আগে মুনাফা সর্বোচ্চকরণ 3টা অঙ্কের সাথে আমি হচ্ছে 19 নম্বর অঙ্ক। 20 দেখো নিম্ন অপেক্ষক সর্বোচ্চ সর্বনিম্ন স্যাডল বিন্দু বা অনমনীয় বিন্দুর জন্য পরীক্ষা করো, অর্থাৎ চরম মান বের করতে হবে। এখন চরম মান বলতে আমরা কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন অনমনীয় বিন্দু স্যাডল বিন্দু সবগুলো কি বুঝি, তাহলে এই জেড অপেক্ষক দ্বারা আমরা সর্বোচ্চ সর্বনিম্ন স্যাডল বিন্দু অনমনীয় বিন্দু সবগুলো টেস্ট করবো, যেটা হয় 21 স্যাডল পয়েন্ট নির্ণয় করো, 22 চরম মান। এখানে 3টা অঙ্ক আছে 20, 21, 22 খুব ইম্পর্টেন্ট। পয়েন্ট অফ ইনফ্লেকশন যেটা অনমনীয় বিন্দুর সাথে, এই 3টা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যাডল পয়েন্টের। ওকে, এরপর এক চিটের উপরে 2টা অঙ্ক রাখলাম, এক চিটের উপরে 3টা, ইনশাল্লাহ এক চিটের থেকে যদি প্রশ্ন হয় 3টা বাইরে হবে না। যে এক চিটের কারণে চাহিদা খরচ অপেক্ষক দেওয়া আছে, তোমাকে বলছে ভাষণ দাম আর পরিমাণ নির্ণয় করতে হবে। আচ্ছা, যদি এখন পরে 3টা করা হয়, এরপরে আবার ভাষণ দাম পরিমাণ কত সেটা বের করতে হবে, এক চিটের কারণে মুনাফা বের করতে হবে। টোটাল এখানে 3টা অঙ্ক আছে। এখানে আবার সেম 23 আর 24 একই ধরনের অঙ্ক,
25-এ আবার এখানে দুইটা বাজার বলা আছে যে একজন একচিটি একের এক্স এবং ওয়াই দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে চাহিদা অপেক্ষক হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স দ্রব্যের চাহিদা অপেক্ষক, আর ওই সময় 30 পি ওয়াই হচ্ছে ওয়াই দ্রব্যের চাহিদা অপেক্ষক, আর যুক্ত খরচ অপেক্ষক হচ্ছে এই। বলছে মুনাফা সর্বোচ্চ উৎপাদন স্তর, উভয় দ্রব্যের মুনাফা সর্বোচ্চ দাম স্তর, সর্বোচ্চ মুনাফা বের করতে হবে, ইম্পর্টেন্ট অঙ্ক এখানে একচেট একাডেমির উপরে। ওকে। 26, যদি পণ্য উৎপাদন করে ফার্মে চাহিদা ব্যয় অপেক্ষক দেওয়া আছে, চাহিদা এবং ব্যয় অপেক্ষক দেওয়া আছে। আচ্ছা, দুইটা পণ্য যেহেতু এখন মুনাফা সর্বোচ্চ করার জন্য আমাদেরকে বলছে প্রয়োজনীয় শর্তের জন্য গ্রামার্স বৃদ্ধি অর্থাৎ ম্যাট্রিক্সের সাথে সমাধান করতে হবে, আর পর্যাপ্ত শর্তের জন্য হুঁশিয়ার নির্ণয় ব্যবহার করতে হবে। ওকে। 27, একজন ভোক্তার উপযোগ অপেক্ষক, এই হচ্ছে ভোক্তার উপযোগ অপেক্ষক, এটা হচ্ছে ভোক্তার উপযোগ থেকে আমি টোটাল এখানে 3টা অঙ্ক রাখলাম, 4টা, 1টা, 2টা, 3টা, 4টা। হ্যাঁ, উপযোগ সর্বোচ্চকরণ। উপযোগ সর্বোচ্চকরণের ক্ষেত্রে তোমার বাজেট অপেক্ষক থাকে, ওই বাজেট অপেক্ষক প্রদত্ত অবস্থায় আমরা উপযোগকে সর্বোচ্চকরণ করে থাকি। তো এই 4টা অঙ্ক রাখলাম, এই 4টা অঙ্ক থেকে ইনশাআল্লাহ উপযোগ থেকে একটা অঙ্ক পাইতে পারো। উপযোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইটা নিয়ম সমাধান করা যায়, সাধারণ নিয়মে যেটা আমরা করি প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত দিয়ে, অথবা এটা হুঁশিয়ার নির্ণয়ের সাহায্য করা যায়। ওকে। ঠিক উপযোগের মতো এখানে আরো দুইটা অপেক্ষক রাখলাম, যে একটি ফার্মের উৎপাদন অপেক্ষক এল কে আর খরচ অপেক্ষক, উৎপাদন অপেক্ষক আর খরচ অপেক্ষক দেওয়া আছে। এখানে উৎপাদন খরচ দেওয়া থাকে, তোমাকে বলতে পারে খরচ সর্বনিম্নকরণ করো অথবা উৎপাদন সর্বোচ্চকরণ করো। আমাদের এখানে বলতেছে যে খরচ সর্বনিম্ন হবে, কত শ্রমের মূল্য ব্যবহার করলে খরচ সর্বনিম্ন হবে, অর্থাৎ সর্বনিম্ন এল এবং সর্বনিম্ন কে বের করতে হবে। ঠিক সেম 32 নম্বর ঠিক সেম একটা অপেক্ষক দেওয়া আছে, এখন থেকে তোমাকে খরচ সর্বনিম্ন করতে হবে। এই কাম্যকরণ থেকে আমি 32 অঙ্ক রাখছি, খুব বড় একটা অধ্যায়, খুবই বড় একটা অধ্যায়। এই 32 অঙ্কের বাইরে ইনশাআল্লাহ তোমাদের কাম্যকরণ থেকে করতে হবে না, আর এই কাম্যকরণ থেকে 2-3টা প্রশ্ন তোমরা পাইতে পারো। মিনিমাম তো 15 মার্কের প্রশ্ন হবেই, 15-20 মার্কের প্রশ্ন হবে। আমরা যারা ডিফারেন্সিয়েশন ভালো পারি তারা অবশ্যই এই অধ্যায়ে গুরুত্ব দিব। ঠিক আছে। ওকে, এরপরে যাব আমি সমাকলন অধ্যায়। সমাকলন, সমাকলন দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে সমাকলন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স আর হচ্ছে সমাকলন। তবে আমি সমাকলন ম্যাট্রিক্স থেকেও সমাকলনকে এগিয়ে রাখছি, কারণ হচ্ছে সমাকলন যদি ভালোভাবে তুমি না পারো তাহলে পরবর্তী যে অধ্যায়টা আছে অন্তরক সমীকরণ, ডিফারেন্স ক্যালকুলাস, ওইটা তুমি পারবা না। অর্থাৎ ডিফারেন্স ক্যালকুলাস যেটা অন্তরক সমীকরণ অধ্যায়টা ভালোভাবে করার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে সমাকলন জানতে হবে। সো এখানে সমাকলন দ্বিতীয় অন্তরক সমীকরণ প্লাস সমাকলন, এই দুই অধ্যায় থেকে প্রশ্ন পরীক্ষায় মোটামুটি ভালো মার্কস আসে, 30-40 মার্কের প্রশ্ন চলে আসে। তো বুঝতে পারতেছ সমাকলন কতটা গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই মনোযোগ সহকারে সমাকলন খুব ভালোভাবে করে নিব। আমি সমাকলন থেকে খুব বেশি অঙ্ক রাখি নাই এখানে, তো তোমরা জানো যে সমাকলন করে এই জাতীয় নির্দিষ্ট অনির্দিষ্ট সমাকলনে শত শত অঙ্ক আছে। আমি এখান থেকে মাত্র 45টা অঙ্ক রাখছি। যদি তুমি চাও যে 2 দিনে 35 অঙ্ক করে ফেলবো, হ্যাঁ ইনশাল্লাহ পারবা। তো দেখো একদম সহজ, এক থেকে শুরু করলাম, একদম এই জেনারেল নিয়ম, নরমাল নিয়ম, যোগবিয়োগের নিয়ম। এখানে সূচক রাখছি 1 2, এই যে 10 11 12 13 12 পর্যন্ত সূচক, আবার 13 14 15 16 এগুলো হচ্ছে গুণের নিয়ম। ঠিক আছে, 17 গুণের নিয়ম, 18 গুণের নিয়ম। এরপরে আবার এই যে 19 20 এগুলো সব গুণের নিয়ম। আর এখানে হচ্ছে এগুলো জ্যাটের নিয়ম বা প্রতিস্থাপন পদ্ধতি বলতে পারি আমরা, জ্যাটের নিয়ম বা প্রতিস্থাপন পদ্ধতি। একদম কত পর্যন্ত, ওই যে একদম 35 পর্যন্ত, মানে 35 না, একদম 33 পর্যন্ত। ঠিক আছে। এরপরে এগুলো হচ্ছে নির্দিষ্ট সমাকলন, এগুলো মান দেওয়া আছে। ঠিক আছে, সাধারণ সমাকলন করে আমরা মানটা বসে অঙ্কটা করে নেব। টোটাল এখানে 45টা অঙ্ক রাখছি। তুমি বুঝতে পারছো খুব বেশি অঙ্ক না, কিন্তু অবশ্যই অবশ্যই আমরা 45টা অঙ্ক অনেক গুরুত্ব সহকারে করে নিব। আর আমার অনলাইন ক্লাস যদি তুমি করো, অনলাইন ক্লাস যদি করো, এত সহজ মনে হবে তোমার কাছে যে ম্যাথ আসলেই সহজ, এবং গাণিতিক অর্থনীতি A+ পাওয়া মোটেও কঠিন না ইনশাল্লাহ। অবশ্যই যারা আমার এই কোর্সটা করবা, ওই যে সাজেশন প্রতি অঙ্কের অনলাইন সমাধান কোর্স মাত্র 1020 টাকার মাধ্যমে তুমি A+ পাওয়ার সুযোগ পাচ্ছ। আচ্ছা, এগুলো হচ্ছে জেনারেল সমাকলন। আর সমাকলন হচ্ছে একটা গাণিতিক টার্ম, এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর অংশ। আর সমাকলনের ব্যবহার ইকোনমিক্সে রয়েছে। এখানে সমাকলনের ব্যবহার সম্পর্কে ইকোনমিক্সে কতগুলো অঙ্ক রাখছি আমি। অর্থনীতির সমাকলন ব্যবহারে অঙ্ক রাখছি আমি টোটাল 26টা।
টোটাল 26টা অঙ্ক রাখা হয়েছে অর্থনীতি সমাকলন ব্যবহারে। এই 26টা অঙ্কের বাইরে ইনশাল্লাহ পরীক্ষা আসবে না। তো অবশ্যই আমি অবশ্যই গুরুত্ব দিব, খুব ভালোভাবে গুরুত্ব দিব এই 45টা অঙ্ক আর ওইখান থেকে 26টা অঙ্ক। আর এই অধ্যায় তুমি ভালো পারলে তুমি এরপরে যে অন্তরকটা আছে সেটা ভালো পারবে। এখানে অর্থনীতি সমাকলনের ব্যবহার অর্থনীতিতে দেখো, এখানে প্রান্তিক ব্যয় দেওয়া আছে, তোমাকে বের করতে হবে মোট ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়ের সাথে স্থির ব্যয়টা দেওয়া আছে, ঠিক আছে। ঠিক একইভাবে প্রান্তিক খরচ থেকে তুমি মোট খরচ বের করবা, ঠিক 3 নাম্বারও সেম, 4 নাম্বারও সেম। হ্যাঁ, ইম্পর্টেন্ট এই 4টা থেকে ইনশাল্লাহ একটা পাইতে পারো। খুব ইম্পর্টেন্ট ব্যয় অপেক্ষক বের করা, সঞ্চয় অপেক্ষক বের করা, ঠিক আছে এগুলা। তাহলে এখানে 4টা ব্যয় অপেক্ষক দেওয়া আছে, প্রান্তিক ব্যয় 4টেই প্রান্তিক ব্যয় দেওয়া আছে, 4টা থেকে মোট ব্যয় তোমাকে বের করতে হবে, মোট পরিবর্তনশীল এগুলো বের করতে হবে। ওকে 4। এরপরে যাবো আমি 5 নাম্বারে। 5 নাম্বারে দেখো, প্রান্তিক আয় অপেক্ষক m r সমান ABY x plus b the first converse c হলে চাহিদা অপেক্ষক বের করো। এখানে তোমাকে হচ্ছে প্রান্তিক আয় অপেক্ষক থেকে চাহিদা অপেক্ষক বের করতে হবে, অর্থাৎ মোট আয় অপেক্ষক বের করে পরে চাহিদা অপেক্ষক বের করতে হয়। 5 নাম্বার। ঠিক একইভাবে 6 নাম্বার হচ্ছে এসি বের করতে হবে। এমসি থেকে আমি টিসি বের করবো, পরে আমি এসি বের করবো। 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে আমার দেওয়া আছে চাহিদা অপেক্ষক বের করতে হবে, ঠিক 5-এর মতো। 8 নাম্বার সঞ্চয়। হ্যাঁ, এই 3টা দেখো তোমাকে চাহিদা অপেক্ষক বের করতে বলছি, ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এখন তো হচ্ছে 8, 9, 10। 8, 9, 10 সঞ্চয় অপেক্ষক। এই সঞ্চয় অপেক্ষক থেকে প্রশ্ন প্রতি বছর হয়ে থাকে, সঞ্চয় অপেক্ষক থেকে 8, 9, 10 প্রান্তিক সঞ্চয় প্রবণতা দেওয়া আছে, তোমাকে মোট সঞ্চয় বের করতে হবে, একই সাথে ভোগ অপেক্ষক প্রান্তিক ভোগ প্রবণতা বের করতে হবে, ঠিক আছে। 9 নাম্বার সেম, প্রান্তিক সঞ্চয় প্রবণতা দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, এখানে অসঞ্চয়টা দেওয়া আছে, সঞ্চয় অপেক্ষক বের করতে হবে। 10 নাম্বার ঠিক সেম, সঞ্চয় অপেক্ষক দেওয়া আছে, প্রান্তিক সঞ্চয় যেটা ওটা দেওয়া আছে, y সমান 100 হলে c সমান c ইকুয়াল টু y হয়, এটা হচ্ছে কন্ডিশন। এখান থেকে তোমাকে সঞ্চয় অপেক্ষক বের করতে হবে, ভোগ অপেক্ষক বের করতে হবে, প্রান্তিক প্রবণতা বের করতে হবে। এখানে 3টা অঙ্ক রাখছি, ঠিক আছে। 9, 10, 8, 9, 10 সঞ্চয় থেকে, যদি সঞ্চয় থেকে প্রশ্ন হয় তাহলে এই 3টা থেকে হবে ইনশাআল্লাহ। 5, 6, 7 খুব ইম্পর্টেন্ট। এখানে চাহিদা অপেক্ষক বের করতে হবে, স্থিতিস্থাপকতার মান দেওয়া আছে 1, আবার এখানে চাহিদা অপেক্ষক বের করতে হবে, স্থিতিস্থাপকতার মান দেওয়া আছে মাইনাস বিটা। একই রকম অঙ্ক, যদি প্রথমটা পারো তাহলে এটাও পারবে। এখানে 1 দেওয়া আছে, এখানে মাইনাস বিটা দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। একটা পারলে তুমি আরেকটা পারতেছো, ঠিক আছে। এখানে ঠিক সেম, চাহিদা অপেক্ষক বের করো, চাহিদা অপেক্ষক বের করো, চাহিদা অপেক্ষক বের করো। স্থিতিস্থাপকতার ভিত্তিক প্রশ্ন আমি দিয়ে দিছি এখানে 6টা, একদম 11, 12, 13, 14, 15, একদম 16 পর্যন্ত, ঠিক আছে। তোমাকে স্থিতিস্থাপকতার সাহায্যে চাহিদা অপেক্ষক বের করতে হবে। স্থিতিস্থাপকতার একটা মান দেওয়া থাকবে, এর ভিত্তিতে চাহিদা অপেক্ষক বের করতে হবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষা হয়ে থাকে এবং ইনশাআল্লাহ তোমরা যদি পরীক্ষা আসে 6টার বাইরে আসবে না, অবশ্যই এই 6টা খুব ভালো করে পড়ে ফেলবে। স্থিতিস্থাপকতা দেওয়া আছে, তোমাকে চাহিদা অপেক্ষক বের করতে হবে। স্থিতিস্থাপকতা দেওয়া আছে, চাহিদা অপেক্ষক বের করতে হবে। স্থিতিস্থাপকতা দেওয়া আছে, চাহিদা অপেক্ষক বের করতে হবে। স্থিতিস্থাপকতা দেওয়া আছে, চাহিদা অপেক্ষক বের করতে হবে। একইভাবে স্থিতিস্থাপকতা দেওয়া আছে, চাহিদা অপেক্ষক বের করতে হবে, সেম। 16% এরপরে আমরা যে বিনিয়োগ, অনেক সময় বিনিয়োগ দেওয়া থাকে, তোমাদের মূলধন বের করতে বলতে পারে। বিনিয়োগ দেওয়া থাকে, মূলধন বের করার কথা বলতে পারে। আমি একটা অঙ্ক রাখছি 17 নাম্বার। দেখো, একটা বিনিয়োগ অপেক্ষক দেওয়া আছে, বলে দিচ্ছি মূলধন অপেক্ষক প্রাক্কলন করো, মূলধন প্রাক্কলন করো, মূলধন অপেক্ষক বের করো, মূলধনের সময়পথ নির্ণয় করো, এগুলো সব একই কথা, আমার ইম্পর্টেন্ট আছে, করে নিবা। এরপরে হচ্ছে উৎপাদক উদ্ধৃত আর হচ্ছে ভোক্তার উদ্ধৃত, একদম 18 থেকে 26 পর্যন্ত। তোমরা কনফার্ম থাকো, একদম লিখে রাখতে পারো, ইনশাআল্লাহ 18 থেকে 26-এর ভিতরে একটা অঙ্ক পাবাই। 18 থেকে 26-এর ভিতরে কনফার্ম 100% নিশ্চিত একটা অঙ্ক থাকবেই। 18 থেকে 26-এর ভিতরে 100% গ্যারান্টি ইনশাআল্লাহ থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে সমাকলন, প্রথমে যেই সাধারণ যে সমাকলন গুলো আছে ওগুলো করে নিবা, আর অর্থনীতি সমাকলন ব্যবহার এই 26টা অঙ্ক করে নেবে, একটু কষ্ট করে ওই সমাকলন এবং 26টা করে নাও। যদি এই সমাকলন ভালো পারো, সমাকলন থেকে মোটামুটি প্রশ্ন হয় 20-25 মার্কের প্রশ্ন হয়, একই সাথে অন্তরক থেকে হয় 15 মার্কের প্রশ্ন। তাহলে তুমি খেয়াল করো, এখানে 2 অধ্যায় পারলে তুমি 40 মার্কস শুধু 2টা থেকে পাচ্ছ। আর অন্তরক সমাকলন পারলে অন্তরক পারবে, অন্তরক পারলে আবার অন্তরটা পারবে, অন্তরকের সাথে অন্তরের আবার অনেকটা মিলা, যদি সমাকলন ব্যবহার নেই অন্তরে, কিন্তু অন্তরের সমাকলন পারলে তুমি অন্তরটা খুব ভালো পারবা। তাহলে তুমি একটা বিষয় খেয়াল করো, সমাকলন, অন্তরক 40 আর অন্তর 15, কত হচ্ছে 55। এই 3 অধ্যায় থেকে তুমি 55 কভার করতে পারতেছো, মাত্র এই 3 অধ্যায় থেকে তুমি 55-60 অ্যান্সার করতে পারতেছো, কথা বুঝছো? তো অবশ্যই সমাকলনটা আমরা গুরুত্ব দিব, ঠিক আছে। এখন আমি আলোচনা করবো অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অল্প পরিশ্রমে খুব ভালো মার্কস পাওয়া যায় যদি তোমার সমাকলন জানা থাকে। আমি আবার বলি, যদি তোমার সমাকলন জানা থাকে তাহলে একটু পরিশ্রম করো অন্তরক সমীকরণের জন্য। কিছু পরিশ্রম করলেই, অল্প কিছু পরিশ্রম করলেই তুমি অন্তরক সমীকরণ থেকে 15 থেকে 17 মার্কস অ্যান্সার করতে পারবা।
তাহলে আমি অনুরোধ করবো সমকাল যাদের জানা আছে তারা অবশ্যই এই অন্তরক চ্যাপ্টারটা পরীক্ষা অ্যান্সার করবা। আমি অন্তরক থেকে যা পড়ো তো আমি এখানে রাখছি, এর বাইরে পড়তে হবে না, এখানে যা আছে তার বাইরে অন্তরক সমীকরণ পড়তে হবে না। প্রথমত এক নম্বর হচ্ছে নিম্ন অন্তরক সমীকরণের পর্যায়ক্রম বা মাত্রা বা ঘাত নির্ণয় করো। অর্থাৎ এটা ব্রিফ কোয়েশ্চেনে আসে, একের জন্য আসে, এরকম 2-4টা দিতে পারে, 1-2টা দিতে পারে, যে পর্যায়ক্রম বের করো, ঘাত বা মাত্রা বের করো। আর নিম্নের অন্তরক সমীকরণগুলো সাধারণ সমাধান নির্ণয় করো। আমরা এখানে সাধারণ সমাধান নির্ণয় করবো, আবার হচ্ছে সাধারণ সমাধান আর বিশেষ সমাধান, এই কয়টা সাধারণ সমাধান বের করবো, আবার এই কয়টা সাধারণ একই সাথে বিশেষ সমাধান বের করবো। এই যে এখন 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 3। আচ্ছা, এখান থেকে বাজার মডেল থেকে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5টা, হ্যাঁ আমি টোটাল 5টা অঙ্ক রাখলাম বাজার মডেল থেকে। তো একটা চাহিদার সময় ফাংশন, যোগান ফাংশন দেওয়া আছে, তোমাকে দামের গতিপদ্ধতিতে সমীকরণ বের করতে হবে, আর বাজার পরিষ্কারের বাসম দাম বের করতে হবে। একইভাবে 5 নম্বর ঠিক সেম, চাহিদা প্রকৃতি দেওয়া আছে, যোগান প্রকৃতি দেওয়া আছে, বাজার পরিষ্কারী বাসম দাম আর দামের সময় বের করতে হবে। 6 নম্বরও সেম, 7 নম্বর সেম, 8 নম্বর সেম। আর 9 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, 9 এর যে অংশটা সেটা হচ্ছে নিম্ন সমীকরণগুলো প্রকৃত বা এক্সাক্ট কিনা এগুলো পরীক্ষা করতে হবে এবং সমাধান করতে হবে। টোটাল 5টা অঙ্ক রাখছি, প্রকৃত অন্তরক সমীকরণ কিনা এগুলো যাচাই করতে হবে। তাহলে তোমার যদি সমাকলন জানা থাকে আর যদি খালি 2টা দিন একটু পরিশ্রম করো, 3-4 ঘন্টা করে 2 দিন পরিশ্রম করো, দেখবা এটা তোমার আয়ত্তে চলে আসছে। আর আমার কোর্সে যারা ভর্তি হবা খুব ভালো লাগবে এই চ্যাপ্টার করে, সমাকলন জানা থাকলে অল্প 2 দিনে, যে 3-4 ঘন্টা করে সময় দাও, 2 দিনে তোমার আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন নিশ্চিত থাকবে, এখান থেকে পাবা। হ্যাঁ, এখান থেকে পাবা এই বাজার মডেল আর যে ওই প্রকৃত অন্তরক সমীকরণ যাচ্ছে, এখান থেকে প্রশ্ন পাবা। এর বাইরে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ওকে, আমি এখন তোমাদের সামনে আলোচনা করব 5ম অধ্যায়, যেটা হচ্ছে অন্তর সমীকরণ নিয়ে। অন্তর সমীকরণ আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। খুব অল্প পরিশ্রমে, অল্প সময়ে এই অন্তর সমীকরণ থেকে তুমি 15-16 মার্ক অ্যান্সার করতে পারো। খ বিভাগে একটা আসে, গ বিভাগে একটা আসে। যদি শুধু 4-5টা ঘন্টা সময় অন্তর সমীকরণ উপরে দিতে পারো, এনাফ। কত ঘন্টা বললাম? 4 থেকে 5 ঘন্টা সময়, একটা না 4 থেকে 5 ঘন্টা সময় দাও, অন্তর সমীকরণে এনাফ। তো আমি ওই অন্তর সমীকরণ থেকে টোটাল 10টা অঙ্ক রাখলাম। কয়টা অঙ্ক? 10টা অঙ্ক। এর বাইরে কোনো অঙ্ক আসবে না ইনশাল্লাহ, এর বাইরে কোনো অঙ্ক আসবে না। ওকে, 1 নাম্বার y(t+1) এর নির্ভর সূচক বলি আমরা, y নির্ভর সূচক t+1 -5 y(t) = 1। অন্তর সমীকরণটি সম্পর্ক ফাংশন বের করতে হবে আর বিশেষ সমাকলন বের করতে হবে। 2 নাম্বার ঠিক সেম, সাধারণ সমাধান আর নির্দিষ্ট সমাধান। আচ্ছা, এখানে বলে দিচ্ছে যে 1 নম্বরে বলছে যে সম্পর্ক ফাংশন আর বিশেষ সমাধান নির্ণয় করে সমাধান বের করো। এমনিতে আমরা অন্তর সমীকরণকে যখন সাধারণ সমাধানের রূপ দেই বা নির্দিষ্ট সমাধান বের করি অন্তর সমীকরণ থেকে, তখন অবশ্যই আমরা করি কি বলে সম্পর্ক ফাংশন এবং বিশেষ সমাকলন দুটো বের করে পরে আমরা সাধারণ সমাধান বের করে থাকি। নাও 3 y(t+1 - y(t) = 3 অসমজাতীয় অন্তর সমীকরণ সাধারণ সমাধান নির্ণয় করতে হবে। এটা সাধারণ সমাধান নির্ণয় করতে হবে। আবার y(not) 5 এর নির্দিষ্ট সমাধান বের করতে হবে। সমাধানের শুদ্ধি পরীক্ষা করো, এক্ষেত্রে সময় প্রতি প্রকৃত মন্তব্য করো। সাধারণ সমাধান করতে হবে, নির্দিষ্ট সমাধান করতে হবে, শুদ্ধি পরীক্ষা করতে হবে, আর সময় প্রতি প্রকৃতির উপর মন্তব্য করতে হবে। সময় প্রতি প্রকৃতির মন্তব্য কি? যে অন্তর সমীকরণটি বা এখন আমরা যেটা পাবো যে সাধারণ নির্দিষ্ট সমাধান যেটা পাবো ওই সমীকরণটি কি ভারসাম্য অভিমুখী না ভারসাম্য বহির্মুখী। ওকে, অথবা দোলায়মান বা অদোলায়মান। ঠিক 4 নাম্বার সেম, একটা সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণ থেকে সাধারণ সমাধান বের করবো, নির্দিষ্ট সমাধান বের করবো, এরপরে শুদ্ধি পরীক্ষা করবো। 5 নাম্বার সেম, ওয়েব বাজার মডেল। বাজার মডেল বলতে এখানে আমরা চাহিদা অপেক্ষক পাবো, যোগান অপেক্ষক পাবো। এই দুইটা অপেক্ষকের ভারসাম্য অবস্থা থেকে, অর্থাৎ কিউডিটি সমান কিউএসটি অবস্থা থেকে আমরা একটা সমীকরণ পেয়ে যাবো, অন্তর সমীকরণ পাবো। বাজার মডেল যদি দেওয়া আছে কবয়ের বাজার মডেল অথবা ইনভেন্টরি মডেল, বাজার মডেল অথবা কবয়ের বাজার মডেল যদি দেওয়া থাকে, ভারসাম্যের কন্ডিশন থেকে আমরা অন্তর সমীকরণ বের করে থাকবো। এখন কিউডিটি সমান কিউএসটি কন্ডিশন থেকে আমরা অন্তর সমীকরণ বের করতে পারবো। এরপরে তুমি দামের সংখ্যা বের করো, আন্তঃসমীক ভারসাম্য মূল্য বের করো, হ্যাঁ এগুলো বের করো। ওই যে ইনভেন্টরি বাজার মডেল ঠিক সেম। এখানে PT+1 সমীকরণ খালি কিউডিটি আর কিউএসটি মান বসাই দিবা, তুমি এখান থেকে অন্তর সমীকরণটা পেয়ে যাবা। ওই সমীকরণের বাজার দাম, অর্থাৎ সকল অঙ্ক সেম। এখানে বললাম একটা 4 থেকে 5 গুণ এনাফ। 7 নম্বর সেম, একটা ইনফিনিটি মডেল দেওয়া আছে, এখান থেকে দামের সংখ্যা বের করবো, দামের সংখ্যা প্রকৃত মন্তব্য করো। আর জাতীয় আয় বা বিলম্বিত আয় সমানুপাতিক দেওয়া আছে। জাতীয় মডেল এখানে 2টা অঙ্ক রাখছি, এই জাতীয় 2টা অঙ্ক থেকে তুমি ভারসাম্য মানে
আয়ের সময়পদ বের করবো, সময়পদের স্থায়িত্বের উপর মন্তব্য করবো। দুইটা, এখানে জাতীয় থেকে দুইটা রাখছি, আর বাজার মডেল থেকে আছে একটা, দুইটা, তিনটা। জাতীয় থেকে দুইটা, বাজার মডেল থেকে এনাফ। ইনশাল্লাহ ইনশাল্লাহ বাজার মডেল তিনটা থেকেই পাবা, ইনভেন্টরি মডেলের দুইটা থেকে পাবা, জাতীয় মডেলের। খুবই সহজ। আর আমার কোর্সে যারা ভর্তি হবা, দুইটা ক্লাস দেখবা, দুইটা অঙ্ক দেখবা, দেখবে ইয়াদেই আয়ত্তে চলে আসছে। হ্যাঁ, দেখতে দেখতে একেবারেই শেষ পর্যন্ত চলে আসছি। এরপরে আমি আলোচনা করব একমাত্রিক কার্যক্রম নিয়ে। একমাত্রিক কার্যক্রম, একমাত্রিক কার্যক্রম খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ঠিক সেম একমাত্রিক কার্যক্রম তোমার মাস্টার্স ফাইনাল ইয়ারও রয়েছে। আমরা যদি সেকেন্ড ইয়ারে ভালো করে শিখতে পারি তাহলে মাস্টার্স ফাইনাল ইয়ারও কাজে লাগবে। তবে আমার পরামর্শ হচ্ছে, যদি একমাত্রিক কার্যক্রম ছাড়া অন্য অ্যান্সার করতে পারো তাহলে ওইগুলো আগে করে একমাত্রিক কার্যক্রম শেষ অ্যান্সার করো, শুরু থেকে একমাত্রিক কার্যক্রম ধরবা না। খুব বেশি অঙ্ক না, টোটাল আমি এখানে 12টা অঙ্ক রাখছি। আর 12টা অঙ্কের জন্য তুমি দুইটা অঙ্ক যদি খুব ভালো করে শিখতে পারো, সর্বনিম্নকরণ আর একটা হচ্ছে সর্বোচ্চকরণ। সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ দুইটা অঙ্ক যদি ভালো করে শিখতে পারো তাহলে টোটাল 12 অঙ্কের 80% শেষ হয়ে যাবে। কয়টা অঙ্ক বলছি? দুইটা, একটা সর্বোচ্চকরণ, একটা হচ্ছে সর্বনিম্নকরণ। যে কোনো একটা সর্বোচ্চ একটা সর্বনিম্ন শিখতে পারলে তুমি ডুয়ালিটি পারবা, জ্যামিতি পারবা। তাহলে আমি অঙ্কগুলি একটু বলি। সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করো, সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করো। এই সিমপ্লেক্স পদ্ধতিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সিমপ্লেক্স, এই সিমপ্লেক্স পদ্ধতি অন্তত 6টা অঙ্ক রাখছি আমরা। সর্বোচ্চকরণ হচ্ছে 4টা, সর্বনিম্নকরণ 2টা। সর্বোচ্চকরণ একটা অঙ্ক ভালো শিখো তাহলে সবগুলো পারবা, এরকম। সর্বনিম্নকরণ আছে 2টা। যদি সিমপ্লেক্স থেকে প্রশ্ন হয়, বেশিরভাগ সময় সিমপ্লেক্স থেকে প্রশ্ন হয়ে থাকে, তাহলে এই 6টা থেকে ইনশাল্লাহ পাবা। সিমপ্লেক্স থেকে বেশি ক্ষেত্রে প্রশ্ন হয়ে থাকে, এই 6টার বাইরে আসবে না আশা করি। 2 নম্বর, নিম্নের প্রাথমিক সমস্যাগুলো থেকে দ্বৈত সমস্যা গঠন করো এবং দ্বৈত দ্রবত্ব প্রমাণ করো। খুব ইম্পর্টেন্ট, দ্বৈত সমস্যা গঠন একটু বড় অঙ্ক, অর্থাৎ সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ দুইটা অঙ্ক একসাথে করতে হয়। এখন টোটাল আমি 4টা অঙ্ক রাখছি। হ্যাঁ, সর্বোচ্চকরণ সর্বনিম্ন 2টা, হ্যাঁ সর্বোচ্চকরণ রাখছি 3টা, সর্বনিম্নকরণ 1টা। আমরা খুব গুরুত্ব সহকারে অঙ্কটা করে নিব। ডুয়ালিটিটা অবশ্যই, ডুয়ালিটি বা দ্বৈত সমস্যা সমাধানের পূর্ব শর্ত হচ্ছে তোমার সিমপ্লেক্স ভালো জানতে হবে। এরপর হচ্ছে জ্যামিতিক পদ্ধতি সমাধান করো। আমরা জ্যামিতিক পদ্ধতি সমাধান করব। সর্বোচ্চকরণ আছে 2টা, সর্বনিম্নকরণ আছে 2টা। তো জ্যামিতিক পদ্ধতি সমাধান, জ্যামিতিক পদ্ধতিতে সহজ এবং সময়টা কম লাগে, সহজ এবং সময় কম লাগে জ্যামিতিক পদ্ধতি। সবচেয়ে সময় লাগবে ডুয়ালিটি, এরপর সিমপ্লেক্স, এরপর হচ্ছে জ্যামিতিক পদ্ধতিটা। আমি 2টা সর্বোচ্চকরণ, 2টা সর্বনিম্নকরণ রাখলাম। জ্যামিতিক পদ্ধতি অঙ্ক আসলে এই 4টা বাইরে আসবে না আশা করি। অর্থাৎ এইখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এর বাইরে একমাত্রিক কার্যক্রম থেকে প্রশ্ন হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এখন আমি আলোচনা করব তোমার গাণিতিক অর্থনীতির যে বর্ণনামূলক কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষা আসতে পারে, ওই বর্ণনামূলক প্রশ্নগুলো নিয়ে। বর্ণনামূলক যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে ম্যাট্রিক্স থেকে আমি 4টা প্রশ্ন রাখলাম। উদাহরণ সংজ্ঞা দাও। ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, ফাঁকা ম্যাট্রিক্স, একাত্মবোধক ম্যাট্রিক্স ও একাত্মবোধক ম্যাট্রিক্স। 2 নম্বর, বিপরীত ম্যাট্রিক্স শর্ত। 3 নম্বর, বিপরীত ম্যাট্রিক্স বৈশিষ্ট্য। 4 নম্বর, অনুজ ও সহগুণের মধ্যে পার্থক্য। 4টা প্রশ্ন রাখলাম ম্যাট্রিক্স হতে, ইনশাআল্লাহ পাবা। কাম্যকরণ হতে 4টা প্রশ্ন রাখলাম। চরম মান ও কাম্যমানের পার্থক্য লেখা খুব ইম্পর্টেন্ট। একটি আপেক্ষিক ও নিরঙ্কুশ মান বলতে কি বুঝো? অনমন বিন্দু, স্যাডল বিন্দু কি, এদের মধ্যে পার্থক্য লেখো। এখান থেকে তোমার 3টা পার্থক্য থেকে ইনশাআল্লাহ একটা পার্থক্য পাচ্ছ, কনফার্ম থাকো। 1, 3, 4 3টা পার্থক্য তোমরা একটা পার্থক্য পাবা। তৃতীয় অধ্যায় সমাকলন। অনির্দিষ্ট সুনির্দিষ্ট সমাকলনের পার্থক্য খুব ইম্পর্টেন্ট। অর্থনীতি সমাকলন ব্যবহার, নির্দিষ্ট সমাকলনের বৈশিষ্ট্য, নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে একটি স্থির পদ কেন যুক্ত করা হয়, খুব ইম্পর্টেন্ট। 1 আর 4। ঠিক আছে, বাস্তবটা ইম্পর্টেন্ট। দেখা যায় নির্দিষ্ট সমাকলনের সাহায্যে একটি রেখার অন্তর্গত ক্ষেত্রফল নির্ণয় করা যায়, খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপরে 4র্থ অধ্যায় সংজ্ঞা। এখান থেকে যে কোনো যে একটা সংজ্ঞা পেয়ে যেতে পারো তোমরা। সমজাতীয় অন্তরক সমীকরণ, অসমজাতীয় অন্তরক সমীকরণ, প্রকৃত অন্তরক সমীকরণ, অপ্রকৃত অন্তরক সমীকরণ, নির্দিষ্ট সমাধান, অনির্দিষ্ট সমাধান। এখান থেকে 2টা সংজ্ঞা পেয়ে যেতে পারো। আর অন্তরক সমীকরণের পর্যায় মাত্রা বলতে কি বুঝো? সমজাতীয় ও অসমজাতীয় অন্তরক সমীকরণের পার্থক্য লেখো। অন্তরক সমীকরণ ও অন্তরক সমীকরণের পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। 3-4 পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। 5ম অধ্যায় অন্তর সমীকরণ। অন্তর সমীকরণ ও অন্তরক সমীকরণ কি? অণুজাল মডেল বলতে কি বুঝো? বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সময়ের মধ্যে পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সময় যেটা, ইনভেন্টরি বাজার মডেল কি? 6ষ্ঠ অধ্যায় সংজ্ঞা দাও। মৌলিক সমাধান, মৌলিক সমাধান, মৌলিক সমাধান, ছায়াযুক্ত অঞ্চল। একমাত্রিক কার্যক্রম ও একমাত্রিক কার্যক্রম পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট। 2 নম্বরটা একমাত্রিক কার্যক্রম দ্বৈত দ্রবদ ব্যাখ্যা করো। প্রাথমিক সমস্যাকে দ্বৈত সমস্যার রূপান্তরের নিয়ম লিখো। ঘাটতি চলক উদ্দীত চলকের মধ্যে পার্থক্য লেখো। হ্যাঁ, এর বাইরে কোনো বর্ণনামূলক প্রশ্ন তোমাদের পড়তে হবে না। গাণিতিক অর্থনীতিতে এর বাইরে কোনো বর্ণনামূলক প্রশ্ন তোমাদের পড়তে হবে না। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে
যে কয়দিন রয়েছে সামনে, আমি মনে করি মৌলিক গাণিতিক অর্থনীতি A+ পাওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে। ঠিক আছে, তো মনোযোগ সহকারে সবাই পড়াশোনা করো। আর যারা আমার কোর্স নিবা গাণিতিক অর্থনীতি, তোমাদের প্রতি আমার অনুরোধ, একদম ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবা। শুধু 10টা দিন পরিশ্রম করবা, ইনশাল্লাহ গাণিতিক অর্থনীতি ফেল তো আসবেই না। খুব বেশি পরিশ্রম করতে হলে A+ পাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।